আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের তিনজন পেস বোলার ইনজুরিতে পড়েছেন। নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। তিনটা ইনজুরি মাসেলের সঙ্গে রিলেটেড, সাইড স্ট্রেন, হ্যামস্ট্রিং, আমরা যাই বলি না কেন। গত রাতে ইন্ডিয়ান পেস বোলার প্রিন্স ইয়াদব তিনিও জিম্বাবুয়ের মাটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। আপনি যদি 2022 সালে বাংলাদেশের সফরটাকে চিন্তা করে দেখেন, সেই সফরে 81 রানে এনে ব্যাটিং করা অবস্থায় লিটন কুমার দাস হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন এবং সেটা নিয়ে তার এশিয়া কাপ খেলা নিয়ে শঙ্কা বা লিটনের ক্যারিয়ার একটা অনেক বড় ধাক্কার জায়গা ছিল। ওই টোরটাতে মোস্তাফিজুর রহমান অ্যাঙ্কেল ইনজুরিতে ভুগছিলেন, শরীফুল ইসলাম হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। সেটা রিটার্ন ক্যাচ নিতে গিয়ে সেটাকে আমি বাদ দিলাম। তার আগের যে জিম্বাবুয়ে সফরটা ছিল, সেই জিম্বাবুয়ে সফরটাতেও মোস্তাফিজুর রহমানের অ্যাঙ্কেলের প্রবলেম ছিল, অর্থাৎ অ্যাঙ্কেল ইনজুরিতে তিনি পড়েছিলেন এবং সেই সঙ্গে রুবেল হোসাইন, তারও একটা মাসেলজনিত সমস্যার কারণে তিনি ওই সিরিজটা খেলতে পারেন না, সেটা আমরা জানি। 2024 সালে পাকিস্তান যখন জিম্বাবুয়েতে সফর করে তখন দুইজন পেস বোলার, একজন হচ্ছেন আহমেদ দানিওয়াল, যিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন, অন্যদিকে শাহনেওয়াজ দানি, তিনি লেফট অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন। এই পুরো ব্যাপারগুলোকে কি আপনি একসঙ্গে কমনলি লিঙ্ক করতে পারছেন? একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে জিম্বাবুয়েতে উইন্টার চলাকালীন সময়ে পেস বোলারদের কথা বলি, কিংবা আমি যদি লিটন কুমার দাসের এক্সাম্পলটাও বলি, এই ধরনের মাসেলে প্রবলেম বা মাসেল স্ট্রেলজনিত সমস্যাটা আমরা অনেক বেশি মাত্রায় দেখতে পেয়েছি। যদি 2002 সালের এক্সাম্পলটা দেই, যখন বাংলাদেশ জিম্বাবুয়ে ট্যুর করেছিল, তখন মনির হোসাইন একজন পেস বোলার এবং সেই সঙ্গে হাবিবুল বাশার সুমন, তৎকালীন বাংলাদেশ টিমের অন্যতম বড় স্তম্ভ, তারাও কিন্তু সাইড স্ট্রেনজনিত সমস্যায় পড়েছিলেন জিম্বাবুয়ের মাটিতে। সো দের ইজ এ কমন প্যাটার্ন, দের ইজ এ কমন সাইকেল। এক নাম্বার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে জিম্বাবুয়েতে যে উইন্টারটা যখন চলছে, আপনি যখন খুব গরমের অঞ্চল থেকে উইন্টার অঞ্চলে যাচ্ছেন, ওই সময়টায় মাসেল স্টিফনেসটা থাকতে বা ওয়ার্ম আপ প্রোটোকলটা ঠিকমতো মেনটেন করা হচ্ছে না। বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে থাকে সেটা হচ্ছে, তারা যেহেতু বোলিং করার পর বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন, র্যাপিড কুলিংটা বডিতে হয়। সো এটা একটা বিষয় যে ডেফিনেটলি ওয়ার্ম আপ প্রোটোকলটা হয় না। দ্বিতীয়ত একটা বিষয় যেটা হচ্ছে, জিম্বাবুয়েতে আউটফিল্ডে নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রবলেম আছে, সেটা বোলারদের ল্যান্ডিং হোক কিংবা আউটফিল্ডের একদম হার্ডনেস বা শক্ত আউটফিল্ড কিংবা অসমান আউটফিল্ডের কোনো ব্যাপার হোক, কিছু না কিছু একটা প্রবলেম তো অবশ্যই আছে, যেটা আসলে প্লেয়ারদেরকে এই টাইপের সাইড স্ট্রেন কিংবা হ্যামস্ট্রিং কাইন্ড অফ ইনজুরিতে অনেক বেশি মাত্রায় প্রলুব্ধ করছে। কারণ এতগুলো ইনসিডেন্ট কিন্তু একসঙ্গে আমরা জিম্বাবুয়ের মাটিতে এবং এইরকম সিজনে, বিশেষ করে জিম্বাবুয়েতে যখন উইন্টার চলছে, এইরকম সিজনে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন সত্যি কথা বলতে, আপনি যখন বাংলাদেশ টিমটাকে ডিসাইড করছেন, সামনে আপনার অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, সামনে আপনার ওয়ার্ল্ড কাপ রয়েছে, এইরকম হিস্ট্রির ডেটা যদি আপনার কাছে থাকে, যেখানে পাকিস্তানি পেস বোলাররা ইনজুরিতে পড়েছেন, বাংলাদেশের প্লেয়াররা এর আগের জিম্বাবুয়ে সফর যতগুলো হয়েছে প্রত্যেকটা সফরেই ম্যাক্সিমাম ইনজুরি নিয়েই ফিরেছেন বাংলাদেশের প্লেয়াররা, তখন তো আপনি মেন স্ট্রিম বোলারদেরকে আসলে খেলাবেনই না। তখন তাসকিন বলি, শরীফুল বলি, মোস্তাফিজ বলি, নাহিদ রানা বলি, কাউকেই আসলে ওই সফরে নিয়ে যাওয়াটাই উচিত না। কারণ দের ইজ সামথিং। এখন সেটা কি, আমি যেহেতু জিম্বাবুয়েতে যাই নাই, আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা তো উইন্টারের ব্যাপার তো আছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আউটফিল্ডেরও কিছু না কিছু ব্যাপার থাকতে পারে। বিভিন্ন আর্টিকেল মারফত বা বিভিন্ন আর্টিকেলে যখন আমরা পড়ি, ইন্টারন্যাশনাল বিভিন্ন সংবাদ মাধ্যমের আর্টিকেল যখন পড়ি, তখন জিম্বাবুয়ের যে মাটি বা সেখানে যে সমস্ত আউটফিল্ডে খেলা হচ্ছে, সে আউটফিল্ডের ব্যাপারে শুনি যে অনেক শক্ত, ল্যান্ডিংয়ের জায়গাগুলো অনেক শক্ত থাকে। সো এইরকম প্যাটার্নও যদি থাকে আসলে, তাইলে তো আপনার আসলে রিস্ক নেওয়ার কথা না। বাংলাদেশ টিমের চিফ সিলেক্টর এখন যিনি হাবিবুল বাশার, 2002 সালের জিম্বাবুয়ে সফরে তিনিও সাইড স্ট্রেন ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন। মনির হোসেনের ব্যাপারে আমরা জানি, তিনিও সাইড স্ট্রেন ইনজুরি নিয়ে বাংলাদেশের মাটিতে ফিরেছিলেন। আমরা এর আগের সফর যদি চিন্তা করি, হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে লিটন কুমার দাস ব্যাটিং করা অবস্থায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন এবং এই সিজনেই খেলা হচ্ছিল। এরকম জিম্বাবুয়ের মাটিতে উইন্টার সিজনেই খেলা হচ্ছিল। এখন ব্যাপারগুলোকে আমি কাকতালীয় ধরতে পারতাম যদি ব্যাপারটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেই ঘটতো। ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ঘটে নাই। পাকিস্তানের দুজন পেস বোলার, যাদের নাম আমি বললাম, গত রাতে প্রিন্স ইয়াদব সেম কাইন্ড অফ ইনজুরিতে পড়েছেন। সো দের ইজ সামথিং। সেটা কি, এটা ওই জায়গায় যারা কাজ করছেন তাদের আরও বেশি ডেটা অ্যানালাইসিস করা উচিত, বা তাদের আরও বেশি মাত্রায় ডেটা অ্যানালাইসিস করে টিম সিলেকশন থেকে শুরু করে পেস বোলারদেরকে বা কাকে আপনি কখন কোথায় খেলাবেন, সেই ব্যাপারগুলো কিন্তু ইভালুয়েট করা উচিত। এটা একটা পোর্শন গেল, যেটা আমার কাছে মনে হয় যে আমরা কাজটা ভুল করেছি। যেহেতু জিম্বাবুয়েতে এই লেভেলের হিস্ট্রি আছে যে জিম্বাবুয়েতে এই সিজনটাতে এরকমভাবে প্লেয়াররা ইনজুরিতে বাংলাদেশের এর আগে পড়েছেন,
পাকিস্তানের দুজন পেস বোলারের কথা আমি বললাম, তারা পড়েছেন। ইন্ডিয়ারটা তো রিসেন্টলি ঘটলো। তাইলে আপনার আগে ভাগেই কিন্তু সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল, এবং সেই অনুযায়ী আপনার মেইন স্ট্রিম বোলারদেরকে নিয়ে ওই রকম রিস্ক নেওয়াটা কতটুকু উচিত বা কতটুকু অনুচিত ছিল সেটা হয়তো বা তারাই অনেক বেটার বলতে পারবেন। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এবারে আমি যদি পুনর্বাসনের কথা বলি, আমাদের দেশে নাহিদ রানা লেভেলের অ্যাসেট এর আগে কখনো ছিল না। সো পুনর্বাসনের জায়গাটা আবারও বলি উইথ ডিউ রেসপেক্ট, আমাদের ফিজিওরা অনেক স্কিলফুল, আমাদের মেডিকেল ইউনিট তারাও অনেক স্কিলফুল, ওয়ার্কলোড নিয়ে তারা অনেক কাজ করেন বা করেছেন। পেস বোলারদের পুনর্বাসনের কাজটাও তারা খুব ভালো মতো করেছেন অতীতে। বাট আমি বলবো নাহিদ রানার পুনর্বাসনের জায়গাটা অস্ট্রেলিয়া কিংবা দুবাইতে হওয়া উচিত। বিশেষ করে আমরা জানি যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটা খুব চমৎকার এইরকম স্পোর্টস মেডিসিন সেন্টার আছে, যেখান থেকে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো প্লেয়াররা এই টাইপের মাসেল সংক্রান্ত স্ট্রেইন বা হ্যামস্ট্রিং সংক্রান্ত ইঞ্জুরির পরে রিকভার খুব ভালো মতো করেছেন। ইংল্যান্ডে আমরা জানি লাভবরি ইউনিভার্সিটিতে এরকম চমৎকার একটা জায়গা আছে, যেখানে স্পোর্টস মেডিসিন সেন্টারে মার্কুট, জোফরা আর্চারদের ইঞ্জুরির পুনর্বাসন করা হয়েছে। দুবাইতেও কিন্তু আছে এমিরেটস স্পোর্টস মেডিসিন সেন্টার, সেটাও আমরা জানি যে সেগুলো জায়গাতেও কিন্তু বেশ ভালো পুনর্বাসন বা রিহ্যাবের কাজগুলো হয়ে থাকে। বিশেষ করে আমাদের এখানে আসলে ম্যান পাওয়ার স্কিলফুল হতে পারে, কিন্তু আমাদের প্রযুক্তিগত দক্ষতার জায়গা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার জায়গা কিন্তু আছে। আমরা কদিন আগে দেখলাম যে নেইমার অল্টারজি অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে দৌড়াচ্ছেন, এবং সেই দৌড়ে দৌড়ে তিনি আলটিমেটলি তার পুনর্বাসনের কাজটা খুব ভালো মতো করছেন। এরকম অল্টারজি অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে যে বিষয়টা মূলত ঘটে সেটা হচ্ছে আপনার শরীরের যে ওয়েটটা, সেই ওয়েটটাকে প্রায় 80% পর্যন্ত কমিয়ে ফেলা হয়, যে কারণে আপনি যখন পুনর্বাসনের সময়টায় রানিং করছেন, ওই রানিংয়ের সময়টাতে আপনার বডির পুরো ওয়েটটা কিন্তু সেই জায়গাটা পড়ে না। এখন আমাদের বাংলাদেশে এই অল্টারজি অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলের কতটুকু ব্যবস্থা আছে সেটা আমরা খুব ভালো মতো জানি। আরও একটা প্রযুক্তির কথা যদি আমি বলি, আইসোকাইনেটিক ডায়নামোমিটার আমাদের বাংলাদেশে কোথায় আছে আমি জানি না। এটা মূলত আসলে আপনি পুনর্বাসনের সময়টাতে আপনার পেশির ভারসাম্যটা ঠিক আছে কিনা, ডান পাশের পেশির সাথে বাম পাশের পেশির দুটার ম্যাচ যদি আপনি কম্পেয়ার করেন, সেই জায়গাটা ঠিক আছে কিনা, আপনার পুনর্বাসনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে সেই জায়গাটায় নিরূপণ করা হয়, এবং শরীরের দুই পাশের পেশির শক্তি তুলনা করে ভারসাম্যহীনতাও কিন্তু শনাক্ত করা হয় এই প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও আরেকটা প্রযুক্তি আছে 3D বায়োমেকানিক্যাল মোশন ক্যাপচার, যেখানে একজন বোলার আসলে যখন বোলিং করছেন, সেই 3D বায়োমেকানিক্যাল মোশন ক্যাপচারের মাধ্যমে সাইড স্ট্রেন ইঞ্জুরির পর পেশি এবং বোলিং মেকানিক্স কতটা উন্নতি হয়েছে সেটা ধাপে ধাপে আসলে ট্র্যাক করা হয়। ইঞ্জুরির পরে কেমন, 2 সপ্তাহ পর কেমন, 4 সপ্তাহ পর কেমন, 6 সপ্তাহ পর কেমন, একদম খুব চমৎকারভাবে এই 3D বায়োমেকানিক্যাল মোশন ক্যাপচার মেশিনের মাধ্যমে কিন্তু সেই পুনর্বাসনের অগ্রগতিটাকে পর্যবেক্ষণ করা হয়। আরেকটা প্রযুক্তি আছে রিয়েল টাইম আলট্রাসাউন্ড। এই রিয়েল টাইম আলট্রাসাউন্ডে একজন বোলার যখন বোলিং করছেন, মানে ইঞ্জুরির পরবর্তী স্টেজে তিনি আসলে যখন বোলিং ফেজে এসেছেন, তখন আসলে তার ধাপে ধাপে কতটুকু উন্নতি হয়েছে, ক্ষতিগ্রস্ত পেশির যে পুনরুদ্ধার মূল্যায়ন যেটাকে আমরা বলি, যে সাইড স্ট্রেনে ক্ষতিগ্রস্ত পেশির বর্তমান অবস্থা এবং তা কতটুকু উন্নতি হয়েছে সেটাকে পর্যবেক্ষণ করা, দ্রুত এবং নিরাপদ সিদ্ধান্ত গ্রহণও কিন্তু সহায়তা করে এই প্রযুক্তিটা। সো এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে আরও অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে কিন্তু আসলে দ্রুত হিলিংটা সম্ভব হয়। আমাদের বাংলাদেশে নাহিদের মতো অ্যাসেট কিন্তু কখনোই ছিল না। সো এখন নাহিদের মতো অ্যাসেটকে কিন্তু আমার মানে হারিয়েও ফেলা যাবে না, কারণ এটা একটা সিঙ্গেল অ্যাসেটের জায়গা। সো এই অ্যাসেটটাকে যত বেশি সম্ভব আমার মনে হয় যে যত বেশি ইনভেস্ট করে এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইবাদতের এক্সাম্পলটা কিন্তু আমাদের সামনেই আছে। ইবাদতের এক্সাম্পলটা যেহেতু সামনে আছে, আমার মনে হয় যে এই জায়গাটাতে রিহ্যাব বা পুনর্বাসনের জায়গাটা যেটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অলিম্পিক পার্ক স্পোর্টস মেডিসিন সেন্টার আছে, দুবাইতে আমরা জানি যে এমিরেটস স্পোর্টস মেডিসিন সেন্টার আছে, এবং ইংল্যান্ডে লাভবরি ইউনিভার্সিটির স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। ওয়ার্ল্ডে আরও অনেক স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে নাহিদ রানার পুনর্বাসনের জায়গাটা বাংলাদেশে হওয়ার আসলে কোনো কারণই নাই। কারণটা হচ্ছে আমাদের দেশে এই প্রযুক্তিগত জায়গাগুলোর সীমাবদ্ধতা আছে। সো এটা আমার একটা ব্যক্তিগত চাওয়ার জায়গা যে নাহিদের পুনর্বাসন বা রিহ্যাব ফেজটা তাকে পরিপূর্ণ আগের অবস্থায় বোলিংয়ে ফিরিয়ে আনার জায়গাটায় ইনভেস্ট করাটা খুব জরুরি। দেশের বাইরের স্পোর্টস মেডিসিন সেন্টারগুলোতে নিয়ে যাওয়াটা আসলে খুব জরুরি। তবে তার আগেও বেশি জরুরি, আমি যখন একটা জায়গায় ট্যুর করতে যাচ্ছি, ওই জায়গায় ট্যুর করতে যাওয়ার আগে ওই জায়গাটার আগের ইনজুরি হিস্ট্রিগুলো আমার জেনে নেওয়াটা খুব জরুরি, এবং সেই ডেটাগুলো মূল্যায়ন করে তারপর টিম সিলেকশনটা আসলে খুব জরুরি বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়।
কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।